আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরে দিনভর যা ঘটেছে তা আপনারা জানেন। মানে ভিডিওর কারণে আমি কথাগুলো বলবো, তবে আমি আসলে মূল জায়গায় ফোকাস করতে চাই, সেটি হচ্ছে যে এই গ্রেপ্তারের পেছনে আসলে কি কারণ রয়েছে, কতটা ক্লু পাওয়া গেছে সেটি নিয়ে আসলে কথা বলতে চাই। তো আপনারা জানেন যে তাকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি অফিসে নেওয়া হয়েছে। এরপর দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করা হয়েছে। পুলিশ 2 দিনের রিমান্ড আবেদন করেছিল, সেটি নামঞ্জুর করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ জানিয়েছে ঢাকা এবং রংপুরে জুলাইয়ের একাধিক হত্যা মামলা সহ অন্তত অর্ধ ডজন মামলায় আসামি হিসাবে নাম রয়েছে শিরীন শারমিন চৌধুরীর। এগুলো আপনারা হয়তো জেনেছেন, আমি প্রসঙ্গের কারণে কথাগুলো বলছি। এই যে এতগুলো মামলা করা হয়েছে, এর ভিতরে ঢাকার লালবাগ থানায় হওয়া একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে, পরের গুলোতেও পর্যায়ক্রমে তাকে আসামি করা হবে এমনটি জানা গেছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 27 দিনের মাথায় আমরা জেনেছি স্পিকার পদ থেকে পদত্যাগ করেছিলেন শিরীন শারমিন চৌধুরী। এটি আমাদেরকে অন্তর্বর্তী সরকারের তৎকালীন যে কর্মকর্তারা ছিলেন তারা জানিয়েছেন, গণমাধ্যমে আমরা এটি জেনেছি। কিন্তু জনমনে প্রশ্ন হচ্ছে যে এই যে আজকে ভোররাতে তাকে, মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারের আগে 1.5 বছর বা তার কিছু কম বেশি সময় কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী? তাকে তো কোথাও দেখা যায়নি। তবে তাকে নিয়ে নানান গুঞ্জন ছিল। কখনো শোনা গেছে ক্যান্টনমেন্টে আছেন, আবার অতি সম্প্রতি দেখা গেছে যে দেশের বাইরে কলকাতায় কোনো এক জায়গায় তিনি হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, যদিও এটি মনে হচ্ছে এআই এর কার্যক্রম। সোশ্যাল মিডিয়া তার এসব ছবি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। তাহলে প্রশ্নটি হচ্ছে যে যদি তিনি কলকাতায় যান, যদি তিনি সেনানিবাসে থাকেন, হঠাৎ করে মঙ্গলবার কিভাবে পুলিশ তাকে ধরলো? মানে কবে জানলো পুলিশ আসলে এই খবর, বা তিনি পুলিশের হাতে ধরা দিলেন বা ধরা পড়লেন? এই গ্রেপ্তারের পিছনে আসলে অন্য কোনো রাজনীতি আছে কিনা, দিনভর আজকে মানুষ এসবই আলোচনা করেছে। আমাদেরকে জানানো হয়েছিল যে 6 শতাধিক ব্যক্তিকে, 626 বা 662 এরকম ব্যক্তিকে, প্রভাবশালী ব্যক্তিকে মানবিক দায়বদ্ধতার কারণে এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে জীবন রক্ষা করতে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল সেনা বাহিনীর তরফ থেকে। এটি জানানো হয়েছিল, আইএসপিআর জানিয়েছিল। কবে? 2024 সালের 18 আগস্ট। গত বছরের 22 মে আশ্রয় যারা নিয়েছেন, এই যে 18 আগস্ট যেটি জানালো, এটি আবার এর পরে মে 2025-এর 22 মেতে জানানো হলো ব্যক্তিদের নাম। সেখানে আওয়ামী লীগের অনেক নেতার নাম পাওয়া গেছে, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নামও সেই তালিকায় ছিল। তাহলে বোঝা গেল যে ঢাকা সেনানিবাসে তিনি আছেন। এবং ওই যে পদত্যাগের কথা বললাম যে 2024 সালে তিনি পদত্যাগ করেছেন, 2 সেপ্টেম্বর, 27 দিন পরে শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র পাঠান, বলা হচ্ছে বা জানা যাচ্ছে তিনি তখন সেনানিবাসেই ছিলেন। এরপর থেকে আসলে তার কোনো খোঁজখবর আর পাওয়া যাচ্ছিল না। মাঝখানে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে একবার গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি, পরে এটিও স্থগিত হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এরপর তিনি কতদিন সেনানিবাসে ছিলেন, সেখান থেকে কবে তিনি বের হয়ে এসেছেন, এ বিষয়ে সেনাবাহিনী বা আইএসপিআর বা অন্য কোনো কর্তৃপক্ষীয় সূত্র কিছুই জানায়নি আমাদেরকে। তারপর তো বললাম প্রায় 1.5 বছর পর একেবারে মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের 18 মাসের বাকি সময়ে তাকে নিয়ে যে কোনো সংবাদ এলো না, তিনি গ্রেফতার হলেন না। মানে অপরাধী হলে তো গ্রেফতার হওয়ার কথা, তার বিরুদ্ধে যেহেতু এত মামলা রয়েছে। তো এই যে হলেন না, এর পিছনে কি কোনো সমঝোতা ছিল? শোনা যায়, সত্য মিথ্যা জানি না, তৎকালীন সরকারের মানে অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের প্রভাবশালী একটি অংশ নাকি তাকে শেল্টার দিয়েছেন। এমনকি এমনও শোনা যায় সেনাবাহিনীর তরফ থেকেও নাকি প্রচ্ছন্ন সমর্থন সহযোগিতা ছিল তার অনুকূলে। তারপরে তো প্রশ্ন করতেই হবে যে সেনা হেফাজত থেকে কবে তিনি বাসায় এসেছেন, যে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যদি এটি কেউ জেনে থাকে তাহলে তখন কেন করলো না, আজকে কেন এই গ্রেফতার নাটকটি মঞ্চস্থ করা হলো? আসলে এসব কি পাবলিক খায়? মানে অনেকেই বলছেন, দিনভর 2-1 জন আমাকে বলেছেন যে আসলে স্ক্রিপ্টটা বেশ দুর্বল, এটা মানতেই হবে। ঢাকার আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর যে রিমান্ড শুনানি শেষে আজকে আবার আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে।
আওয়ামী পন্থী আইনজীবী, বিএনপি পন্থী আইনজীবী, এবং যেভাবে পুলিশ বেষ্টন করে তাকে নিয়ে গেছে, টেলিভিশনে হয়তো আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মানে এটি কোনো একটি সভ্য দেশের চেহারা হতে পারে, চিত্র হতে পারে, এবং আদালত প্রাঙ্গণে এরকম ঘটনা ঘটতে পারে? অতীতেও এমনটি ঘটেছে, আর কত এমনটি ঘটবে। ইউনূসের আমলে এমনটি হয়েছে, অনেকেই মেনে নিয়েছেন না পারতে, এখন কেন সেটি হবে? বিএনপির মতো একটি জনপ্রিয় দল এখন রাষ্ট্র ক্ষমতায়, তারা কেন এটিকে অ্যালাউ করছেন? এইরকম পুলিশ বেষ্টিত অবস্থায় নানান ধরনের হট্টগোলের শিকার তো তারাও হয়েছেন, তাদের অনেক শীর্ষ নেতারা হয়েছেন। যাই হোক, আপনারা এটাও জেনেছেন যে শিরিন শারমিনকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে এক পর্যায়ে তিনি সিঁড়িতে পড়ে যান। খুবই দুঃখজনক একটি বিষয়। রাষ্ট্রের অন্যতম একটি সাংবিধানিক পদধারী একজন নারী, একজন বয়স্ক নারী, তাকে নিয়ে এই ধরনের মানে যথেচ্ছাচার, এই ধরনের হেনস্থা আসলে আমরা আর কত দেখব? এছাড়া আপনারা দেখেছেন আজকে তার যে ছবি বেরিয়েছে গণমাধ্যমে, তাতে দেখা গেছে বিধ্বস্ত চেহারা তার, চোখে মুখে শারীরিক এবং মানসিক নির্যাতনের ছাপটাও কিন্তু স্পষ্ট। অনেকে এটাকে গ্রেফতার নাটক বলছেন, একটু আগে আমিও বললাম। কেউ বলছেন এই গ্রেফতার নাটক সত্যকে ধামাচাপা দিতে পারবে না। আসলে আমি জানি না কি সেই সত্যটা বা কেমন সেই সত্যটা। অন্তর্বর্তী সরকার যে বিষয়টা চেপে গেল, মানে তিনি কোথায় আছেন, কেমন আছেন, এটি চেপে গেল, বিএনপি সরকার কেন, কিসের ইঙ্গিতে হঠাৎ করে এমন সক্রিয় হলো? এর কারণ কি, পেছনের কারণ কি? আমরা তো দেখলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর প্রাককালে স্পিকার, ডেপুটি স্পিকার না থাকার সংকটটি আমরা দেখেছি। সাংবিধানিক সংকট নিয়ে কত কথা, কত আইনজ্ঞ, কত সংবিধান বিশেষজ্ঞ কথা বললেন। অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কেউ শিরিন শারমিনের বিষয়ে যদি জেনে থাকতেন, নিশ্চয়ই জানতেন। জানলে সেটা কেন জানায়নি বর্তমান সরকারকে? বিএনপির শীর্ষ কোনো নেতাকে কেন জানায়নি? সেনাবাহিনীর তরফ থেকেও বা এই বিষয়টি কেন চেপে যাওয়া হলো? কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হলেও স্পিকারের পদ তাৎক্ষণিকভাবে শূন্য হয় না। বলবেন যে তিনি তো পদত্যাগ করেছেন, সেটা তো অন্য কাহিনী। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তিনি দায়িত্বে থেকে যান। আর ওই যে 27 দিনের মাথায় 2 সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেছেন, এর পেছনে আসলে কার চাপ ছিল সেটি তো জানা দরকার। কিংবা আদৌ কোনো চাপ ছিল কিনা, তিনি নিজে থেকেই এটি করেছেন কিনা, করে থাকলে কেন করেছেন? দেশকে একটি সাংবিধানিক শূন্যতা সংকটের দিকে তিনি বা কেন ঠেলে দিয়েছিলেন? আজকে সাবেক স্পিকারকে পলাতক দেখিয়ে, মানে আমরা দেখেছি যে এই কয়েকদিন আগে নতুন এমপিরা যখন হলেন, সাবেক স্পিকারকে শিরিন শারমিন চৌধুরীকে পলাতক এবং ডেপুটি স্পিকারকে কারাগারে আছেন এইসব কথা বলে নতুন এমপিদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এখন আবার ধানমন্ডির এক বাসা থেকেই তাকে আটক করা হলো। দেশের মানুষ আসলে এসব নাটকের পেছনের রহস্য বুঝতে পারে, হয়তো বলতে পারে না, তাদের যথাযথ প্ল্যাটফর্ম নেই বলে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ শোরগোল চলছে এই গ্রেফতার নিয়ে। এক পক্ষ অভিযোগ করছেন রাষ্ট্র একজন প্রভাবশালী নারীকে গুম করে রেখেছে প্রায় 2 বছর। ভয়াবহ অভিযোগ। অভিযোগটি যারাই করুক, এর ভিত্তি যাই হোক না কেন, এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তিকে, একজন নারীকে নিয়ে একটি রাষ্ট্রের অভ্যন্তরে ঘটে চলা ঘটনাবলী সত্যি কি সুশাসন এবং ন্যায় বিচারের প্রমাণ দেয়? শিরিন শারমিনের ব্যক্তি ইমেজ অনেকের কাছে প্রশংসনীয়। এই কারণেই আসলে অনেকেই বলছেন তার বিষয়টি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। দিনভর তার ছবি দিয়ে অসংখ্য মানুষ ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্য প্ল্যাটফর্মে তাদের হতাশার কথা জানিয়েছেন, ক্ষোভের কথা জানিয়েছেন, তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই বলেছেন যে মেধাবী, অত্যন্ত মেধাবী, নিপাট, ভদ্র, সজ্জন এই মানুষটির দুর্নীতির খবর কিংবা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের তেমন প্রমাণ নেই তাদের কাছে, বা তারা জানেন না। তারা বলছেন এজন্যই দেশের রাজনীতিতে স্বশিক্ষিত আর অর্ধশিক্ষিত লোকদের দৌরাত্ম্য বেশি। শিক্ষিত সজ্জন মানুষরা রাজনীতির আঙিনায় আসতে চান না। একদল এটাও বলেছেন যে একদল নব্য গজিয়ে ওঠা প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি কিছুদিন ধরেই তার বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়েছে। জামাত ইসলামের তরফ থেকেও তাকে নিয়ে বেশ শোরগোল তোলা হলো কিছুদিন আগে। এর সঙ্গে কি, এই গ্রেফতারের সঙ্গে কি জামাতকে খুশি করার সরকারের কোনো চেষ্টা আছে? এটিও অনেকে প্রশ্ন করছেন। এছাড়া আদালত প্রাঙ্গণে আজকে তার সঙ্গে যা হলো, তা তো আমাদের গণতান্ত্রিক রাজনীতির দেউলিয়াত্বকেই আসলে তুলে ধরছে। অনেকে বলছেন এটা প্রতিহিংসার রাজনীতি। তারা বলছেন তারেক রহমান লন্ডন থেকে দেশে এসে প্রথম দিকে যেসব কথা বলেছেন, এখনকার কাজকর্ম তার সঙ্গে বেমানান, সাংঘর্ষিক। বিএনপি কি এর জবাব দেবে? রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন আসলে গোটা বিষয়টি রহস্যময়, ধূম্রজালে ভরা। প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তৃতায়
জাতীয় ঐক্যের কথা বলছেন, দেশকে এগিয়ে নিতে চাইছেন সবার সহযোগিতায়। অথচ রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী একজন 60 বর্ষীয় 60 ইয়ার্স একজন 60 বর্ষীয় নারীর সঙ্গে রাষ্ট্র যা করলো তা কেবল প্রশ্নেরই জন্ম দিচ্ছে। একটি সূত্র বলছে, আমরা সাধারণত ডিপ স্টেটের কথা বলি রাজনীতিতে যখনই কোনো টালমাটাল পরিস্থিতি হয়। এটা বললে অনেকেই মনে করেন মার্কিন ডিপ স্টেট। আসলে এখানে আরো তো অনেক ডিপ স্টেট সক্রিয় আছে, এটি কেন আমরা ভাবি না? আজকের এই ঘটনার পেছনে কোন ডিপ স্টেটের হাত সক্রিয় তা কে বলবে? এটা কি ভারতের ডিপ স্টেট, পাকিস্তানের ডিপ স্টেট, নাকি অন্য কোনো শক্তি, না বাংলাদেশের অভ্যন্তরের কোনো অন্যরকম কোনো শক্তি? ডিপ স্টেটের কথা বাদ দিলেও প্রধানমন্ত্রীকে কেউ কি ভুল বার্তা দিচ্ছে, এই প্রশ্নও কিন্তু দু একজন আজকে আমাকে করেছেন। এবং একজন বলেছেন যে প্রধানমন্ত্রীকে কি ভুল পরামর্শ দিচ্ছে কেউ, বা ভুল পথ দেখাচ্ছে। তিনি বলছেন প্রধানমন্ত্রীর কথায় তো আশ্বস্ত হতে ইচ্ছা করে, কিন্তু এগুলো কি হচ্ছে? এইসব প্রশ্ন কিন্তু রাজনৈতিক ওয়াকিবহাল মহলে উঠছে। শিরিন শারমিন চৌধুরীকে আদালত রিমান্ড নামঞ্জুর করে জেল হেফাজতে পাঠিয়েছে, এটি একটি স্বস্তির বিষয়। এখন সকলের প্রত্যাশা তার বিরুদ্ধে দায়ের করা মামলায় যেন তিনি সুষ্ঠু বিচার পান। তাহলে সকলে ভাববেন যে আইন বিচার সঠিক পথে চলছে। কারণ জনগণ এই সরকারের কাছে, তারেক রহমানের সরকারের কাছে ইউনূস সরকারের মতো আচরণ দেখতে চায় না। আমি আবার বলছি, জনগণ এই সরকারের কাছে, তারেক রহমান সরকারের কাছে ইউনূস গং সরকারের মতো আচরণ দেখতে চায় না। জনগণের প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখনকার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে সংযত, মানবিক এবং ন্যায়ভিত্তিক, যেখানে প্রতিহিংসার বদলে শিষ্টাচারই হবে মূল নিয়ামক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার সূচনা করবেন তারেক রহমান তার নিজ হাতে। ইউনূস সরকার আওয়ামী লীগের উপর যা করেছে আমি সেই আলোচনায় যাচ্ছি না। বিএনপিও যদি সেই পথেই হাঁটে, তাহলে এই প্রতিহিংসার শেষ কোথায় হবে? কারণ ক্ষমতা তো চিরস্থায়ী নয়। বিএনপি যখন ক্ষমতায় থাকবে না, তখনও এমন দুঃখজনক চিত্র কি আমাদের দেখতে হবে? আদালত প্রাঙ্গণে যা হলো, বা শিরিন শারমিনকে নিয়ে যা হলো, এরকম পরিস্থিতি আমরা আসলে দেখতে চাই না। এই যে অশুভ প্রলয় নাচন, এটা অচিরেই শেষ হোক, শুদ্ধতার পথে হাঁটুক বাংলাদেশের রাজনীতি। তবে একই সঙ্গে আমরা চাই প্রকৃত অপরাধী যদি কেউ হয়, প্রকৃত দুষ্কৃতিকারী যদি কেউ থাকে, তার বিচার হোক, এমন বিচার হোক যেন সেই বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। সুপ্রিয় দর্শক, এই ছিল মোটামুটি কথাগুলো। আরো অনেক কথা হয়তো বলা যেত, কিন্তু তথ্য প্রমাণের যথাযথ প্রমাণ না থাকার কারণে সব কথা বলা যায় না। বাকিটা আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।